26 জুলাই বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এইচএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সপ্তাহ জুড়ে বৃষ্টিবন্দী ঢাকা, 2 মেয়রের কাছে সমাধান নেই। ওয়াসাকে খাল খননের নির্দেশ, আগামী বছর ঢাকা হবে পানিমুক্ত, আশ্বাস পানিমন্ত্রী। 4 দিন ধরে ভাসছে চট্টগ্রাম, বৃষ্টি আর জোয়ারের কাছে অসহায় নাসির। জলজট যানজটে প্রায় অচল ঢাকা নগরের অলিগলি থেকে ভিআইপি সড়ক সব জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগ আরও বাড়িয়েছে ঢাকার ভাঙাচোরা রাস্তা। ঘন্টার পর ঘন্টা যানজটে হাঁসফাঁস অবস্থা। রাজধানীর এই বেহাল দশার জন্য 2 সেপ্টেম্বরকে দুষছে নগরবাসী। ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে সর্বোচ্চ 56 মিলিমিটার। এতে তেজগাঁও, মিরপুর, পল্টন সহ ঢাকার বিভিন্ন এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। যখনই বৃষ্টি হয় তখনই ড্রেন গালা শুরু হয়, দিয়ে আরো কাদা পাক সব ঝঞ্ঝট করে রাখে। রাস্তা থেকে বের হলে গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম, দেখতে পাচ্ছেন অনেক জ্যাম। ঢাকার উন্নয়ন কাজ কষ্ট বাড়িয়েছে আরও এক দফা। খানাখন্দে ভরা সড়ক আর জলজট সৃষ্টি করেছে দীর্ঘ যানজট। এইরকম পানির মধ্যে সচিবালয়ে কখনো ঢুকি নাই, এই জীবনের প্রথম পানি দেখলাম। আগে হয়তো হয়েছে কিন্তু এইরকম আমি দেখি নাই। তারপর আর মাস্টার্স হয়ে যায় এর মধ্যে আসছে, তো এখন তো আর মাস্টার্স নাই, পানি তারপর বেশি হয় না, তার বেশি হয়েছে পানি। ভোগান্তি ছড়িয়েছে দেশের নীতি নির্ধারকদের কার্যালয়, সচিবালয়েও। প্রকাশ পেল মন্ত্রীদের অসহায়ত্ব। কোথাও কোথাও পানি নিষ্কাশন করছে ফায়ার সার্ভিস। কেবল আবহাওয়ার উন্নতি হলেই পরিস্থিতি বদলানো সম্ভব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে আসতে পারে। ঝড়ো হওয়ার যে সম্ভাবনা ছিল ওটা অনেকটা কমে গিয়েছে এবং আস্তে আস্তে অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। ফলে আমরা 3 নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার করে নিয়েছি। আপাতত আশা করা যাচ্ছে আগামীকাল থেকে বৃষ্টির যে ধারা যেটা ছিল ওই বৃষ্টির ধারাটাও কমতে থাকবে। রাস্তা থেকে পানি নামতে শুরু করলে বিকেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় নগর জীবন। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার জলাবদ্ধতা নিয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন উত্তর ঢাকার মেয়র আনিসুল হক এবং নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আক্তার আহমদ আছেন আমাদের সঙ্গে। জনাব আনিসুল হক, আপনাকে স্বাগত জানাই। এই কয়েকদিন ধরে পুরো সপ্তাহ জুড়েই নগরবাসী আসলে জলাবদ্ধ হয়ে আছে, যানজটে আটকে আছে, সারা ঢাকায় স্থবির হয়ে আছে। এটা বলছেন যে মেয়ররা এর জন্য দায়ী। আপনি কি এই দায় অনুভব করছেন কিনা? আমরা যদি ওয়াসার কথা বলি, ওয়াসার এমডিও খানিকটা এরকম কথাই বলছেন যে তাদের ঢাকা সিটি কর্পোরেশন অনেক দায়িত্ব ছিল, সেগুলি পালন করলে হয়তো আমরা এই জলাবদ্ধতা দেখতে পেতাম না। জনাব আনিসুল হক, এই বিষয়ে আপনি আপনার মন্তব্য শুনতে চাইছি। আমরা 2 মেয়র না আগের মেয়ররা সহ? আপাতত আপনাদের 2 মেয়রের কথাই আমরা শুনি, আগের মেয়ররা তো সহ আছে। আমাদের 2 মেয়রের দিকেই কামান এখন। আসলে ব্যাপারটা এরকম, খালেদ, ধন্যবাদ আপনাকে। আমরা ঢাকা আজকে সারাদিন আমি ঘুরেছি, দেখার চেষ্টা করেছি এবং দেখেছি যে মানুষ কত কষ্ট পাচ্ছে। কিন্তু এটাকে সরলভাবে যদি একদিকে কাউকে স্পেসিফিক দায়ী করে ফেলি, সেভাবে না বলে আমি বোধহয় এভাবে বলতে পারি যে এই সমস্যার শুরু হয়েছে কিন্তু আজকে থেকে 30 বছর আগে, 40 বছর আগে। আজকে আমি 5টি 7টি জায়গা ঘুরেছি। আমি যদি একটু আপনাকে বলি, রিসেন্ট কজ যেগুলো আমরা দেখি, কুড়িলে গত 2 বছরে কুড়িল ফ্লাইওভারের নিচে আমি 5 বার গেছি, ইনক্লুডিং রাজুক এক্স অ্যান্ড প্রেজেন্ট চেয়ারম্যান। 20 দিন আগেও গেছি গত বৃষ্টির সময়। ওখানে রাজুকের একটা পাইপিং টেকনিক্যালি ঠিক মতো হয়নি বলে আজ 2 বছর চেষ্টা করে এটা হয়নি। সেদিনও আমাদের কোঅর্ডিনেশন মিটিং এটা কিন্তু বলা হয়েছে। কিন্তু আমি সরাসরি এইভাবে দায়ী না করি মেয়রের পক্ষ থেকে। আমি কারণটা বলছি যে কুড়িল ফ্লাইওভারে এরকম একটি ড্রেনেজ সিস্টেমের জন্য আজকে 4 বার গেছি বলেছি আমি। খিলক্ষেতের প্রধান সড়ক আপনি দেখেন, গত 2 বছরে খিলক্ষেতের দুপাশে যে ড্রেনেজ ব্যবস্থা ছিল
মানে রীতিমতো মানে সরোবরের মতো ছিল, এলিভেটেড এক্সপ্রেসের জন্য সব বন্ধ করে দেওয়া হয়েছে। এই পানিটা কোথায় যাবে? আজকে সকালে যেটা আমি সবচেয়ে বেশি আশ্চর্যিত হয়েছিলাম সেটি হলো যে বনানীতে আমরা কিছু রাস্তা করেছি, গুলশানে আমরা কিছু রাস্তা করেছি, এবং গত কয়েকটি বৃষ্টিতে এখানে পানি ওঠেনি। আজকে কেন উঠলো প্রায় হাঁটু পানি? যে দেখি লেকের কাজ করার জন্য লেকে যে কন্ট্রাক্টর সে একটি বাঁধ বেঁধেছে, সঙ্গতভাবেই বেঁধেছে, তার হয়তো প্রয়োজন, কিন্তু ওই একটি বাঁধের জন্য সমস্ত আশেপাশে যত রাস্তা আছে, মানে বনানী 18, গুলশান 62, 63, 64 সব কিন্তু ভেসে গেছে। আমরা করলাম কি, ওদের সঙ্গে জিজ্ঞেস না করে জোর করে, ওনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল, আমি ওখানে বড় করে কেটে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে চলে গেছে। রোকেয়া সরণিতে কালশীতে গেলাম, আপনাদের সাংবাদিক আমার সঙ্গে ছিলেন। এই সাংবাদিক খাল যেটি হওয়া উচিত 10 ফিট, যার গভীরতা সেটি হয়তো আছে 1.5 ফিট, এবং আপনার যে সাংবাদিক ছিলেন তাকে দেখালাম, ওই যে দেখেন দূরে কিভাবে ময়লা আর পলিব্যাগ ফেলানো হয়েছে। মিরপুর রোকেয়া সরণি, এই দুই পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছে, আমাদেরও কাজ চলছে। তার মানে এইভাবে যদি আমি এক্সপ্লেইন করি তাহলে আমি কিন্তু সমস্ত জায়গার পানি বদ্ধতার একটি এক্সপ্লেনেশন দিতে পারবো, এবং এটা আমি রাজুককে বলবো, রাজুক আমাকে বলবে। মৌচাক এলাকায় আজকে বিকালবেলা লাস্ট গিয়েছিলাম কাউরান বাজারে, যারা ওখানে টেকনিক্যালি সাউন্ড, তারা বললেন যে ফ্লাইওভারের প্রান্তটি ওপারে থাকার কথা ছিল, এপারে এসছে, সেই জন্য ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু অনেকগুলো কথা বলতে পারি এবং প্রত্যেকের উপর দোষ দিতে পারি। তবে এটাই স্বাভাবিক যে মানুষ আমাদের কাছেই বলবে যে মেয়রকে তো ভোট দিয়েছি এগুলোর জন্য। গত 25 বছর থেকে 22-23টি খালকে ভর্তি করে ফেলা হয়েছে, বাড়ি বানানো হয়েছে রাজুকের পারমিশন ছাড়া। আপনার এটাই সত্যি কনস্টিটিউশন মতো দায়িত্ব হয়তো আমরা নেব, আমাদের দরকার এই সমন্বয় করার। কনস্টিটিউশনলি খালগুলো ডিসির কাছে, তিনি রাজুক ওয়াসাকে বুঝিয়ে দেন, ওয়াসা খাল পরিষ্কার করে, এবং এটি নিয়ে আমরা অনেকগুলো কোঅর্ডিনেশন মিটিং করেছি। গত 7 দিন আগেও 10 দিন আগে মাননীয় এলআরজি মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে আমাদের পানিমন্ত্রী ছিলেন, আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি যে এই খালকে উদ্ধার করতে হবে। সুতরাং সমাধান কিন্তু দায়ী হয়তো মেয়রকে করতে পারেন, সমাধান সমন্বিত, একলা মেয়রের পক্ষে সম্ভব না, এবং মেয়র চেষ্টা করছে, 2 মেয়রই আপনাদের চেষ্টা করছে, এটা বলতে পারি। দেখেন, যে এলাকা থেকে আমি এখন বলছি, গুলশান বনানী এলাকা, 30 বছর আগে এই এলাকায় সমস্ত বড় ড্রেন হওয়া উচিত ছিল। গত বছর আমরা গুলশান বনানীতে কিছু কিছু রাস্তায় বড় ড্রেন করেছি, পানি ওঠেনি। এমনি ভাবে আমরা অন্যান্য অনেক জায়গায় যেখানে কাজ, উত্তরায় খুব একটা পানি ওঠেনি, কিন্তু এয়ারপোর্ট রোডের পাশে পানি উঠেছে, কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদির কাজ চলছে। তো সব মিলে দায়িত্ব নিশ্চয়ই মেয়রের এই সমন্বয়ের, কিন্তু মেয়র আদালতের রায় দেয় না। মেয়রের কাছে কোনো পুলিশ নেই যে কালকে সকালে দখল করে ফেলবে, দখল মুক্ত করবে। আর যেভাবে আজকে 2 মাস আমরা মিরপুরে আমাদের কাজ করতে পারছি না, না ড্রেইনের কাজ না রাস্তার কাজ, কারণ রাস্তা কেউ না কেউ দখল করে রেখেছেন। আজকেও এই 1 ঘন্টা আগে আপনি যখন আমাকে ফোন করেছিলেন, আমি বলছি আমরা কিন্তু রাস্তায় পুলিশ 10 প্লাটুন 20 প্লাটুন পুলিশ নিয়েও আমরা কিন্তু রাস্তা পরিষ্কার করতে পারছি না, রাস্তার পাশে ড্রেন তৈরি করতে পারছি না। কি করব বলেন? জনাব আনিসুল হক, তারপরও বলছি যে হতাশ না হই। জনাব আনিসুল হক, আপনার মনে আছে যে কয়েকদিন আগে আপনি একটা সেমিনার করেছিলেন, সেখানে আপনি প্রতিবেদন উপস্থাপন করেছিলেন, সেখানে অনেকগুলি বাস্তব সমস্যার কথা, তখনও সমস্যাগুলি এত প্রকট হয় নাই, কিন্তু আপনি সেই সমস্যাগুলির কথা তুলে ধরেছিলেন। কিন্তু সেইখানে যদি আমরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান যেটি বলেছিলেন, সেটি যদি আপনাকে কাছে একটু উদ্ধৃত করি, যে তিনি বলছেন যে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম নিয়মিত চলছে, তবে অনেক খালে ব্যক্তিগত সম্পত্তি থাকায় সেগুলো অধিগ্রহণ করে খাল খনন না করলে সমস্যার সমাধান করা কঠিন, খালগুলি নিয়মিত পরিষ্কার করা হয় বলেও দাবি করেছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
আমাদের প্রশ্ন, আমরা যখন আপনাকে ক্যাম্পেইন করতে দেখেছি, আমিও একাধিকবার আপনাকে এই প্রশ্ন করেছি, আপনি কিন্তু বলেছেন যে সমস্যা চিহ্নিত, এখন আপনি সমাধানের পথে এগিয়ে যাবেন। আপনি সমাধান করতে পারলেন কিনা 2 বছরে, সেই প্রশ্নটি এখন আমাদের ঘুরপাক খাচ্ছে। আমরা কিন্তু সমস্যাগুলি জানি মোটামুটি ভাবে। সমস্যা চিহ্নিত, সমাধান আমরা জানি। জি, আমরা কি আসলে সমাধানের দিকে এগোচ্ছি না অল্প অল্প করে? 52 একর জমি দখল করে রেখেছে আমাদের বড় মাস্তানরা গত 40 বছর। আমরা জীবনের ঝুঁকি নিয়ে 15 দিন আগে 37 একর দখল করেছি, অবমুক্ত করেছি। মোনায়েম খানের এই জমি 50 বছর কেউ হাত দেয়নি। মেয়র চেষ্টা করেছে। 10টি জায়গা, যে জায়গা দিয়ে গাড়ি যেতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো, সাত মসজিদ কি বলে, তেজগাঁ, 7 রাস্তা, আব্দুল্লাহপুর, আমিন বাজার, এই কাজগুলো কি আস্তে আস্তে সমাধানের দিকে যায়নি? যে জায়গাগুলোতে আমরা ড্রেন নিজেরা করছি সেগুলো কি সমাধান হয়নি? এখন আমি ওনাকে রিফিউট না করি, কিন্তু ওই খাল খননের অধিকার আমার নেই, কনস্টিটিউশন নেই। তারপরও আমরা কি করছি? একসঙ্গে বসছি। আমি 2 বার গেছি ওয়াসার এমডির অফিসে কোঅর্ডিনেশন মিটিং করতে, জিজ্ঞেস করে দেখেন, ওনার অফিসে ওনার সভাপতিত্বে। কিন্তু এমন একটা সমস্যা যেটা আজকে আপনাকে 1000 কোটি টাকা দিয়ে দিলেও আপনি সারা ঢাকা শহরের সমস্ত খাল সহজে করতে পারবেন না, কারণ একদিকে দখলদার এবং একদিকে বাড়িঘর উঠেছে এবং আদালতের শরণাপন্ন কেউ হচ্ছে, যেতে দিতে হবে ভাই। রাইট, আদালতের শরণাপন্ন কেউ হচ্ছে এবং আদালত কেউ গেলে, জি, আদালতের শরণাপন্ন কেউ হচ্ছেন। আমাদের সাথে নগর, জি জনাব আনিসুল হক, আপনি যদি একটু সমাধান আমাদের বলেন। জি জি বলেছি আমি, জি শেষ করেন আনিস ভাই, আপনি শেষ করেন। আজকেও বলছিলাম বন্ধু, আপনারা যেখানে ছিলেন, যে ভাই এবার একজন বলেন না যে কি সমাধান হতে পারে, আমরা আরেকটু ইনপুট নেই। আমি দেখেছি একটি অনলাইন নিউজ করেছে, আসলে আমরা প্রত্যেকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করার চেষ্টা করছি। যে অনলাইন নিউজপেপার নিউজ করেছে যে মেয়রের হাতে সমাধান নেই, মেয়র জনগণের কাছে সমাধান চাইলেন। আমরাও সেই লাইনেই শিরোনাম করেছি। আমরা জনাব আক্তার মাহমুদের কাছে একটু যেতে চাই। অধ্যাপক আক্তার মাহমুদ, আপনি আমাদের একটু বলবেন যে মেয়রের আর কি করার ছিল? মেয়রের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন কিনা? ঢাকা নগরীতে আমরা যে জলজট এবং যানজটের মধ্যে আছি, সেটা ক্ষেত্রে মেয়রের করণীয় কি, এবং ঢাকাকে খালগুলো অবমুক্ত করাতে, পানির প্রবাহ নিশ্চিত করতে আমরা আসলে কি করতে পারি? অধ্যাপক আক্তার মাহমুদ। ধন্যবাদ আপনাকে। ঢাকা শহরের যেই জলাবদ্ধতার কারণ এবং যেই জলাবদ্ধতা নিরসনের যে সকল পদক্ষেপের কথা আমরা বলি, সেখানে ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব সামান্যই আছে। এখানে বিভিন্ন বিভাগের সাথে এটা একটি সমন্বিত বিষয়। এই নিরসনের বিষয়টি আমি একটু ব্যাখ্যা করে আপনাকে বলি। মানে জল নিষ্কাশনের যে প্রণালী, সেখানে রাস্তায় যখন পানিতে পড়ে, প্রথমে এটা যায় সসার ড্রেনে এবং তারপর থেকে যায় সারফেস ড্রেনে, যেটা ফুটপাতের নিচে থাকে। এরপরে এটা যায় হচ্ছে স্টর্ম ড্রেনেজে, সেখান থেকে যায় খালে, খাল থেকে এটা পানিটা যেয়ে বিভিন্ন নিম্নাঞ্চলে গিয়ে জমা হয় এবং সেখান থেকে গিয়ে নদীতে যায়। এখন সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে আছে সসার ড্রেন এবং এই যে সারফেস ড্রেন। স্টর্ম ড্রেনেজ এবং খাল এগুলো রক্ষণাবেক্ষণ এবং এগুলো তৈরি করে, এগুলো ওয়াসা করে, এবং এটা সবশেষে নদী পর্যন্ত যায়। এইখানে কোনো একটি জায়গায় যদি অবস্ট্রাকশন হয়, তাহলে এখানে জলাবদ্ধতা হবে। যেমনটি বলছিলেন মাননীয় মেয়র মহোদয়, তিনি 2-1টি জায়গার কথা উনি বলছিলেন, কুড়িল ফ্লাইওভার কথা বলছিলেন, গুলশানের কথা বলছিলেন, কিন্তু ড্রেনেজের ব্যাপারটি সারা ঢাকা শহরের ব্যাপার। 56 মিলিমিটার বৃষ্টিতে আজকে সারা ঢাকা শহর জলাবদ্ধ হয়ে পড়ে। এখানে ওয়াটার চ্যানেলের কোনো জায়গায় কোনো ধরনের অবস্ট্রাকশন থাকতে পারবে না। সেই জন্য মিলিমিটার বৃষ্টিতে আজকে সারা ঢাকা শহর জলাবদ্ধ হয়ে পড়ে। এখানে ওয়াটার চ্যানেলের কোনো জায়গায় কোনো ধরনের অবস্ট্রাকশন থাকতে পারবে না। সেই জন্য আমরা বারে বারে বলছিলাম যে এটি একটি সমন্বিত উদ্যোগের ব্যাপার। মাননীয় মেয়র মহোদয় 2জনকে দায়ী করলে এখানে চলবে না। আমরা যেটাকে মানে বেশি এমফেসিস করতে চাই, সেটি হচ্ছে আমাদের যে ড্রেনেজ মাস্টার প্ল্যানটি আছে, সেই ড্রেনেজ মাস্টার প্ল্যানটির পূর্ণ বাস্তবায়ন। শুধুমাত্র বিল্ট আপ এরিয়াতে। কিন্তু অধ্যাপক আক্তার মাহমুদ, কয়েকদিন আগে যে একটি সিদ্ধান্ত হলো এরকম যে ঢাকা শহরের সবকিছুর সমন্বয় মেয়ররা করবেন, তো মেয়ররা তো এখানে আসলে সমন্বয় করাটা তাদের দায়িত্ব, সেই দায়িত্ব কি তারা পালন করতে পারছেন, বা পালন করার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন? আপনি কি মনে করছেন? এটি খুবই রিসেন্ট একটি ডেভেলপমেন্ট। যেই মিটিংটাতে আন্তঃবিভাগীয় মিটিংটি মাননীয় মেয়র মহোদয়ের অফিসে হয়েছে,
সেখানে মূলত আমি এই কথাটি বলেছিলাম যে জল নিষ্কাশনের যে সমগ্র প্রক্রিয়াটি, সে প্রক্রিয়াটির লিড রোল নিতে হবে সিটি কর্পোরেশনকে, কারণ আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছি এবং তারাই হচ্ছে একমাত্র জনপ্রতিনিধি। এখানে একটা বড় শক্তি আছে সিটি কর্পোরেশনের, সেটি হচ্ছে ওয়ার্ড কমিশনাররা, ওয়ার্ড কাউন্সিলররা, তারা প্রত্যেকে জনগণের কাছে দায়বদ্ধ। সুতরাং আমরা এই কথাটি বলছিলাম যে ড্রেনেজ মাস্টার প্ল্যানটির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দায়িত্ব ওয়াসার হাত থেকে এটি সিটি কর্পোরেশনের কাছে চলে যাওয়া উচিত এবং পরবর্তীতে ওয়াসা এবং ডিসি অফিস, অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, এমনকি রাজু। কিন্তু জনাব আক্তার মাহমুদ, আপনি কেন মনে করছেন না যে ড্রেনেজ মাস্টার প্ল্যান সিটি কর্পোরেশনের থাকার থেকে ওয়াসার কাছে চলে যাওয়া উচিত সবটা? কারণ ওয়াসা তো হচ্ছে নামকরণ ভাবে ওয়াটার এন্ড সুয়ারেজ অথরিটি, রাইট? ওয়াটার সাপ্লাই করে তারা এবং সুয়ারেজের কাজটি করে। সুয়ারেজের এই মুহূর্তে ঢাকা শহরে মাত্র 20 ভাগ জায়গায় সুয়ারেজের লাইন আছে, কিন্তু স্টর্ম ড্রেনেজ অথবা বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যাপারটি একটু ভিন্ন ব্যাপার। তারা যদিও 1988 সাল থেকে ড্রেনেজ মাস্টার প্ল্যান করেছে, স্টর্ম ড্রেনেজ মাস্টার প্ল্যান করেছে এবং 6টি স্টাডি করেছে। সর্বশেষ ড্রেনেজ মাস্টার প্ল্যানটি হয়েছে 2006 সালে এবং পরবর্তীতে আরও একটি মাস্টার প্ল্যান হয়েছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে 2000 সালের পর থেকে, আমি আবারও বলছি, 2000 সালের পর থেকে ঢাকা ওয়াসা বস্তুতপক্ষে ড্রেনেজ মাস্টার প্ল্যানের বড় ধরনের কোনো বাস্তবায়ন করেনি। যে কাজটি করেছে। অধ্যাপক আক্তার মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার মেয়র আনিসুল হকের কাছে যেতে চাই। মেয়র আনিসুল হক, আমরা একটা বিরতি নিব, বিরতির পর যখন ফিরে আসবো আপনার কাছ থেকে আরো একটি বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। যখন আমরা দেখেছি যে এই জলাবদ্ধতার একটি বড় কারণ বর্জ্য ব্যবস্থাপনাও, এই জলাবদ্ধতার একটি বড় কারণ যত্রতত্র পলিথিনের ব্যবহারও, কিন্তু সেই সব ক্ষেত্রেও আসলে আমরা সিটি কর্পোরেশনকে খুব অ্যাক্টিভ রোল নিতে দেখি নাই। আমাদের মনে হয়েছে যে সেই বর্জ্য ব্যবস্থাপনা, যেটি আসলে সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্বের মধ্যে একটি, সেটি পালনে কি সিটি কর্পোরেশন একটু ব্যর্থ হলো? আপনি যদি আমাদের একটু বুঝিয়ে দেন। আপনাকে আমরা একটু কোট করতে, আমরা একটু আপনাকে একটা উদ্ধৃতি শোনাতে পারি। সেটা হচ্ছে যে আনফরচুনেটলি আমরা 100 ভাগ বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে পারছি না, বাকিটা খালে যাচ্ছে, যে কারণে আমরা যতই পরিষ্কার করি না কেন 5-7 দিন পরে আবার সেটি ভরাট হয়ে যাচ্ছে। সেটি ওয়াসার এমডি বলছেন। আমরা একটু বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। মেয়র আনিসুল হক, বর্জ্য ব্যবস্থাপনায় আপনার ঢাকা মেয়ররা কি ব্যর্থ কিনা, সেরকম একটি প্রশ্ন আপনার কাছে করছিলাম। আচ্ছা, তার আগে আমি আক্তার মাহমুদ সাহেবকে ধন্যবাদ দেই, যিনি সেদিনও আমাদের এখানে এসেছিলেন এবং আমার মনে হয় যে ওনার কথাতে দর্শকরা কিছুটা হলেও মানে বুঝবেন যে মেয়রের হাতে সবকিছু নেই চাইলেও। কিন্তু আলটিমেটলি এই জায়গাটিতে আমি বলতে চাই যে এই সমাধান তো আমাদের করতে হবে। উই নিড টু বি ভেরি টাফ। 2006 বা 2004 সাল থেকে যে ড্রেনেজ মাস্টার ড্রেনেজ পরিকল্পনা আছে ওয়াসার কাছে, ওয়ার্ল্ড ব্যাংক যেটাকে করে দিয়েছে, এটাকে এক্সিকিউট করতে হবে। সরকারকে শক্তভাবে দাঁড়াতে হবে যে যত খাল আছে যে কোনো মূল্যে আমরা এই খালকে মুক্ত করব। রাজুকের পারমিশন ছাড়া যত বিল্ডিং আছে, আদালত নিশ্চয়ই অনেক কনসিডারেট হবেন এগুলো দেখার জন্য ভবিষ্যতে। আজকে যেমন 300 ফিটের পাশে খাল বানিয়ে ফেলতে পারছি আমরা, এরকম একটি শক্তি নিয়ে দাঁড়াতে হবে যে আমরা করবই, সব ভেঙে ফেলবো, আমাদের খাল আমরা উদ্ধার করব। এটি ছাড়া আসলে আমরা শুধুই একজন আরেকজনের দোষ দিব এবং সাধারণ মানুষ কষ্ট পাবে। আমার কাছে 50টি উত্তর থাকবে, আরেকজনের কাছে 10টি উত্তর থাকবে, এটা সত্যি। এই যে ওয়াসার এমডি সাহেব বলেছেন যে আমরা পরিষ্কার করি আবার ময়লা ফেলে, এই ময়লাটা কে ফেলে? আমি ফেলি, আমার বাড়ির লোক ফেলে। 2400 টন ময়লা আমরা বিয়ার করতাম, মানে আমি যখন মেয়র হয়েছি। আজকে এটা 3400 থেকে 3500 টনে গেছে এবং আমরা কিন্তু ক্যারি করছি। 62টি জায়গায় ময়লা স্তূপ হয়ে থাকতো। একমাত্র গুলশান এলাকা ছাড়া, যেখানে আমি 2 কাঠা জমি পাই নাই, এবং আরঙের পেছনে মোহাম্মদপুরের এলাকা ছাড়া বাকি সমস্ত ময়লা কিন্তু এখন আর রাস্তায় নেই। 61টি জায়গার ময়লা রাস্তায় নেই।
কেন পারিনি? নাই, জায়গা নেই, কেউ দিতে পারেনি, কোনো কর্পোরেশন দিতে পারেনি, কোনো সংস্থার কাছে এটুকু আমার এসটিএস গড়ার মতো জায়গা নেই। আর এই যে প্রতিদিন ময়লা পরিষ্কার, কিছু হলেই ময়লা রাস্তায় ফেলে দিলাম, পুলিশিং তো এত করা সম্ভব না মেয়রের অফিসের। আপনি 100 জন পুলিশ চেয়েছিলাম, জি 100 জন। এই 100 জন পুলিশ পেলে ঢাকার এই দখলের অথবা এই ধরনের সমস্যার চরিত্রই অন্যরকম হয়ে যেত। এখনো পাইনি। ওয়াসা আমাদেরকে আপনারা আজকে দিতে চান, 40 বছরের সমস্যা নিয়ে নিতে রাজি আছি। আমি সেদিনও বলেছি নিতে রাজি আছি। দায়িত্ব যখন নিয়েছি, কাজ করার জন্য দায়িত্ব নিয়েছি, তবে আমাকে তৈরি করে দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। খালি কাগজে লিখে দিলাম মেয়র দায়িত্ব, এটা হলে হবে না। সুতরাং আমরা সাধারণ মানুষের কষ্ট বুঝি, কষ্ট লাগে, কারণ আমি নিজেও তো কষ্ট পাই, এবং আমি জানি যে যতটুকু আমার দায়িত্ব থাক বা না থাক, সাধারণ মানুষ আমাদের মেয়রদেরকে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, আমাদের কাছে জানতে চাইবেন। দায়িত্ব আমাদের কোঅর্ডিনেশনের, কিন্তু চেষ্টা করছি আমরা এটা বলতে পারি। জনাব মেয়র আনিসুল হক, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আসলে এখন টেলিফোনে যুক্ত হয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন। আমরা সাইদ ভাইয়ের কাছে একটু শুনি যে সাইদ ভাই, বর্জ্য ব্যবস্থাপনায় কি আপনাকে ব্যর্থ মানবেন কিনা, যে ড্রেনেজ ব্যবস্থাপনার যে মাস্টার যে আছে সেটা আপনারা ফলো করবেন কিনা, করতে পারবেন কিনা? সাইদ ভাই, মানে আমাকে আসলে আনসার কোনটা করতে হবে, কোন কোশ্চেনটা আপনি আসলে বলছেন, বর্জ্যের ব্যাপারে বলতে হবে নাকি আপনার? দুটোই বলেন সাইদ ভাই। আসলে আমরা আসলে খুব মানে এত বেশি আপনাদের উপর নির্ভর করছি, সেখানে আপনি যদি বলেন যে ড্রেনেজ ব্যবস্থাপনায় আপনারা নিজেদেরকে বলি, বর্জ্য ব্যবস্থাপনায় আমরা তো চেষ্টা করে যাচ্ছি বর্জ্যটাকে আপনার ব্যবস্থাপনা করার জন্য। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে কালকে আপনার আমি সাকসেস হয়ে গেলাম কিংবা কালকে ব্যর্থ হয়ে গেলাম, ব্যাপারটা আসলে একেবারেই এমন না। এটা চলমান একটা প্রক্রিয়া। আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে এখানে জনগণের সচেতনতার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আমরা এটা চলমান একটা প্রক্রিয়া। আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে এখানে জনগণের সচেতনতার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আমরা অনেক সময় বাসায় যাওয়ার সময় আমরা নিজে পায়ের স্যান্ডেল কিংবা জুতোটা খুলে ঘরে যাই, কিংবা আমাদের বাসায় যখন আত্মীয় স্বজন আসে আমরা স্যান্ডেল কিংবা জুতোটা আপনার করিডোরে রেখে তারপরে ভিতরে যাই ম্যাক্সিমাম। সেই মানুষটাই আমরা আপনার এই বর্জ্যটাকে যখন কিচেন রান্না বান্না করার পর ঠিক রাস্তার মধ্যে আপনার বের হয়ে যেখানে সেখানে ফেলে দিলাম। এমনকি আপনার দোতলা তিনতলা যদি বাড়ি থাকে অনেক সময় সেখান থেকে থ্রো করে রাস্তায় ফেলে দিলাম। তো আমরা একই মানুষ। হ্যাঁ, ঘরটাকে আমরা নিজের মনে করছি, শহরটাকে নিজের মনে করছি না। এই যে একটা বিষয়, আপনি যতটুকুই করেন, আপনার সব মানুষের সচেতনতা যদি না আসে, বর্জ্য ব্যবস্থাপনা এত সহজ ব্যাপার নয়। এই প্রায় 42 কিলোমিটার আমার কর্পোরেশন এরিয়া, 1,25,00,000 মানুষ বসবাস করে। সবাই যদি সচেতন হয় আমাদের জন্য বিষয়টা অনেকটা সহজ হয়ে যায়। আমরা চেষ্টা করছি, তারপর সচেতন করে তুলবার চেষ্টা করছি। দেখা যাক কতটুকু করা যায়। তবে আগের থেকে সিচুয়েশন ইমপ্রুভ করতে পেরেছি, কিন্তু যেটা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা হয়তো এখনো পৌঁছতে পারিনি। আমরা আশা করব যে দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন ভাইয়ের সাথে আমি একমত যে আমরা সেই জায়গায় আসলে পৌঁছাতে পারবো। আমাদের সাথে ওয়াসার এমডি তাকসিম খান আমাদের এখানে আছেন। আমি আবার একটু মেয়র আনিসুল হকের কাছে যেতে চাই। একটি বিষয় জনাব আনিসুল হক, আপনি কিন্তু অনেকবার বলেছেন প্রত্যেক দিন কিছু হলে, আমি আপনাকে উদ্ধৃত করছি, সরাসরি আক্রমণটা মেয়রের উপর আসে, সেটা চিকনগুনিয়া হোক, জলজট হোক অথবা যানজট হোক, যেখানে মেয়রের সরাসরি কিছু করার থাকে না। আমার আরেকটি প্রিয় উদ্ধৃতি এই কয়েকদিনের মধ্যে আপনার, যে আপনি বলছেন আমাদের খাল আমাদের বুঝাইয়া দেন, ওয়াসা আমাদের খাল বুঝাইয়া দেন, ঢাকা জেলা প্রশাসককে উদ্দেশ্য করে আপনি বলছেন আপনি তারপর সেটি করতে পারবেন। আপনি কি মনে করেন যে আসলে এই পানি নিষ্কাশনের সমস্ত ব্যবস্থাটা সিটি কর্পোরেশনে থাকা উচিত, যেমনটি প্রফেসর আক্তার আহমেদ বলছিলেন? আপনি কি মনে করেন সেটি সিটি কর্পোরেশনের কাছে থাকা উচিত এবং সিটি কর্পোরেশন সেটি করতে পারবে, বা সিটি কর্পোরেশন করলেই সবচেয়ে ভালো হবে? আমার কথাটা এরকম যে আমরা দায়িত্ব নিতে রাজি আছি, আমি অন্তত রাজি আছি, কিন্তু শুধু কাগজে দায়িত্ব দিলে হবে না।
এই যে এত বড় একটা এস্টাবলিশমেন্ট, এত বড় একটা বোঝা তৈরি হয়ে আছে, তার সেই বোঝা বহন করার শক্তি শুধু 10 জন লোক নয়, তিনটা ইয়ে না। এই প্ল্যানটা করে সেইভাবে নিজেকে যদি শক্তিমান করা যায়, 1 বছরের জায়গায় 2 বছর লাগবে, একটি অথরিটি কাজ করবে। আর আমি তো মনে করি ওয়াসার এমডি সাহেব উনিও ওটাই বলেছেন যে মানুষ সমস্ত খাল ইয়ে করে ফেলে, ওনার পক্ষে প্রত্যেক দিন যে খাল করা সম্ভব না, যে খাল পরিষ্কার করা। তো যেটি আমার ভাই ছোট ভাই বলল, সবাইকে আসলে সচেতন হতে হবে। ইটস এ জয়েন্ট ওয়ার্ক অফ এভরিবডি। আমি 4 বার ওনাকে দায়ী করতে পারি, উনি 6 বার আমাকে দায়ী করতে পারেন। যেমন সেদিন আমরা কনস্টিটিউশন তুলে ধরে বলেছিলাম, এই যে দেখেন কনস্টিটিউশনে লেখা যে কোন ড্রেনের জন্য কার দায়ী, কিন্তু সেভাবে কি আমরা আসলে করতে পারছি? এই কোঅর্ডিনেশনটি করার জন্যই কিন্তু আমরা প্রত্যেকে আবার বসেছিলাম। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন তিনি দায়িত্ব নেবেন এবং আমাদেরকে সেইভাবে গ্রথিত করবেন আর কি। আমি একটু ওয়াসার এমডির কাছে যেতে চাই। জনাব তাকসিমা খান, আপনি কি মনে করছেন যে ঢাকার এই জলজট, এই যানজটের জন্য আমরা এর থেকে আসলে কাকে দায়ী করবেন সেই প্রশ্নটা আমি আর করতে চাই না। আমরা এর থেকে কবে রেহাই পাবো, কিভাবে রেহাই পাবো, কি পরিকল্পনা আপনার কাছে আছে বা কি পরামর্শ আপনার কাছে আছে? ধন্যবাদ। আমি এইমাত্র মাননীয় মেয়র মহোদয়কে শুনলাম। আমি মাননীয় মেয়র মহোদয়ের সাথে একমত যে উনি যেটা বলেছেন যে হ্যাঁ, এটা এক হাতে থাকা উচিত। তবে যেটা এখানে মানে মেইন সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই যে জলজট, এটা হচ্ছে কেন, এটা কিন্তু আমরা সবাই জানি, এবং সেটার অন্যতম প্রধান কারণই হচ্ছে যে জলকে ধারণ করার যে আধার, ঢাকা শহরে যেই পরিমাণ জলাধার থাকার কথা ছিল, ডোবা বলেন, নালা বলেন, পুকুর বলেন, লেক বলেন, তো সেই পরিমাণ জলাধার তো আমার নেই। তাহলে জলটাকে ধরবে কে? জলটা তো এই জন্য রাস্তায় ধরছে। তো কাজেই এটা হচ্ছে মূল। তবে এখন আমরা আর্টিফিশিয়াল একটা মানে ড্রেনেজ ব্যবস্থা সৃষ্টি করেছি। ঢাকা শহরকে মোটামুটি বালতির মতো বানিয়ে সেই বালতির পানিটাকে আমরা সেচে ফেলছি। এই ব্যবস্থাটা রাইট ইন প্লেস, ঠিক মতোই আছে। কিন্তু বিপত্তিটা হচ্ছে কোথায়, যে এটা অনেক সময় আপনার এখানে বিভিন্ন রকম অবস্ট্যাকল থাকে। কোনো সময় দেখা যায় যে আপনি যদি এখনকার অবস্থাটা দেখেন, 4 দিন যখন একাধারে বৃষ্টি হলো, তখন কিন্তু ঢাকায় এই সাধারণ বর্ষার বৃষ্টিতে কিছুই হয়নি, 4 দিনেও কিছু হয়নি। কিন্তু 4 দিন পরে যখন আমার সমস্ত খাল বিলগুলো ভরা, যখন আমার এই পাইপলাইনটা ভরা, আমার রিটেনশন পন্ড ভরা, ঠিক সেই সময় মুষলধারে বৃষ্টি হলো। এটা আসলে যে পরিমাণ বৃষ্টি, সেই পরিমাণ যে হয়েছে, তাতে তখন ধারণ ক্ষমতা ছিল না। জনাব তাকসিমা খান, আমরা কিছু পত্রপত্রিকার রিপোর্টিং এরকম দেখছি, বিশেষ করে অনলাইন পত্রপত্রিকার। আপনি মনে করছেন যে ওয়াসাকে যদি তার দায়িত্ব ঠিকমতো পালন করতে দেওয়া হতো এবং সিটি কর্পোরেশন যদি আপনাকে প্রপার সহযোগিতা করতো, তাহলে আসলে ঢাকায় জলাবদ্ধতা, আপনি কি সিটি কর্পোরেশনকে একটু মনে করেন যে সিটি কর্পোরেশনে আরো বেশি কিছু করার ছিল এই ক্ষেত্রে, এই জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে? না, আমার মনে হয় আপনার একটু ভুল হচ্ছে। না, আমার ভুল হচ্ছে। আমি এইরকম কথা কোনো সময় বলিনি যে ঢাকা ওয়াসাকে দেওয়া হোক এবং সিটি কর্পোরেশনের সহযোগিতা। আমরা বর্তমানে যে অবস্থায় আছে তাতে আমরা সিটি কর্পোরেশন এবং সবারই সহযোগিতা পাচ্ছি। তবে যতই সহযোগিতা হোক না কেন, এটা এক মাথায় থাকতে হবে, এটাই ছিল আমাদের বক্তব্য। এবং প্রিফারেবলি এটা সিটি অথরিটি বা সিটি কর্পোরেশনে। এবং এক্ষেত্রে যদি সিটি কর্পোরেশনে যায়, আমার ধারণা, এখনো আমি বিশ্বাস করি যে আজকে যে অবস্থাটা হয়েছে এবং আগামী বছর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এর থেকে কমই হবে। কারণ আমরা এবছর যেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করলাম, যেমন ধরেন আর্টিফিশিয়াল লাইন, আমি তো নিশ্চিত যে এবছর মাননীয় মেয়র মহোদয়রা উত্তর এবং দক্ষিণ প্রচুর লাইন করেছেন, পাইপলাইন বসিয়েছেন। নিশ্চয়ই আজকে আমরা আইডেন্টিফাই করলাম যেই জায়গাগুলোতে আমাদের ব্লুফট, সেই জায়গায় আরো পাইপলাইন বসানো হবে। তার মানে আর্টিফিশিয়াল ওয়েতে আমরা কিন্তু আরেকটু রিলিফ পাওয়ার ব্যবস্থা নিতে পারি। এবং আমি বিশ্বাস করি যে হতাশ হওয়ার কিছু নেই। আমরা ইনশাআল্লাহ আগামী বছর এর চাইতে একটু বেটার থাকবে। আমরা একটা বিরতি নিব। বিরতির আগে আমি শুধু একটি জিনিস কোট করতে চাই, সেটা হচ্ছে যে দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন বলছেন ঢাকা ওয়াসা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত, কিন্তু এই জলবদ্ধতা নিরসনে কি হাজার হাজার কোটি টাকার প্রয়োজন পড়ে? এতে তাদের মনোযোগ প্রয়োজন। তাদের কর্মকর্তা কর্মচারীরা যদি একটু মনোযোগী হয়, তাহলে জলবদ্ধতা নিরসন সম্ভব, অথচ তাদের খুঁজে পাওয়া যায় না। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে।
জনাব তাকসিমে খান, আপনি আমাদের একটু একদমই 30 সেকেন্ড একটু বলবেন কিনা যে ঢাকার ওয়াসা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত কিনা এবং জলাবদ্ধতা নিরসন আপনাদের মনোযোগ নেই কিনা? দুঃখিত, আমি একেবারেই মাননীয় মেয়র মহোদয়ের সাথে একমত নই। কারণ এখানে প্রথমত উনি কোনটা বুঝাতে চেয়েছেন আমি জানি না। হাজার হাজার কোটি টাকার যেটা বলছেন সেটা যদি ঢাকা ওয়াটার সিস্টেম নিয়ে হয়ে থাকে তাহলে তো এটার সাথে ড্রেনেজের কোনো সম্পর্ক নেই। এবং আমরা যেই প্রজেক্টগুলো করছি, যেটা মেগা প্রজেক্ট ঢাকা ওয়াসা করছে এখন আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলো অত্যন্ত সাকসেসফুলি এগোচ্ছে এবং এতে ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আমরা আনতে যাচ্ছি। আমরা সারফেস ওয়াটারে চলে যাচ্ছি যেখানে আমাদের আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন ছিল। কাজে এতে ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আমরা আনতে যাচ্ছি। আমরা সারফেস ওয়াটারে চলে যাচ্ছি যেখানে আমাদের আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন ছিল। কাজেই এটাই যদি উনি মিন করে থাকেন তাহলে উই আর ভেরি মাচ সাকসেসফুল, যেই পয়সাটাকে ব্যবহার করা হচ্ছে সঠিক ব্যবহার করা হচ্ছে। আর যদি উনি ড্রেনেজে মিন করে থাকেন তাহলে আমাদের ড্রেনেজে কিছুই ব্যয় হয়নি। 100 কোটি টাকা তো দূরের কথা, সামান্য আমাদের কোনো ব্যয় হয়নি। বরঞ্চ গত এক বছরে উত্তর এবং দক্ষিণ, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রচুর পরিমাণে আপনার তারা পানির লাইন করেছেন। আমি মনে করি খুব ভালো কাজ করেছেন এবং সেই পানির লাইন আমি জনাব আনিসুল হকের কাছে এই ব্যাপারে একটু মন্তব্য শুনতে চাই যে ওয়াসার মনোযোগ আছে কিনা। তবে আনিস ভাই আমাকে 1 মিনিটের একটা বিরতিতে যেতেই হচ্ছে, আমি আজকে আসলে বিরতি নিচ্ছি 1 মিনিটের। জনাব আনিসুল হক, ওয়াসার মনোযোগ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা পানি ব্যবস্থাপনায়? দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন অবশ্য সন্তুষ্ট নন। প্রথমত এভাবে বলি, আমি ওয়াসার এমডি সাহেবের বক্তব্য শুনলাম। উনি বলেছেন যে পানি সরবরাহে, মানে খাওয়ার পানি সরবরাহে ওনাদের অনেক বাজেট আছে, 1000 কোটি 800 কোটি আমি জানি না, এবং ভালো কাজ করছেন। আমরাও শহরে দেখছি যে 2-4টি জায়গা ছাড়া, দক্ষিণের 1-2টি জায়গা, উত্তরে নাখালপাড়া, মিরপুরের একটি কোণা, এরকম বেশিরভাগ জায়গায় কিন্তু ভালো পানি সরবরাহ হচ্ছে। কিন্তু একজন মেয়র না হয় একজন নর্মাল একজন মানে শ্রোতা হয়ে আমার রিয়াকশনটা হবে, যেহেতু আইন মাফিক এখনো ড্রেনেজ তার কাছে, মাস্টার প্ল্যান তার কাছে, ডিসি তাকে বুঝিয়ে দেবে জায়গা, আমি এক্সপেক্ট করবো এখানে উনি বলবেন আমাকে 1000 কোটি টাকা না 2000 কোটি টাকা দিতে হবে, এই আমার ডিপিপি। পুলিশ আমাকে সমস্ত কিছু ভেঙে চুরে দিবে, রাজুক আমার সঙ্গে দাঁড়াবে, আমার খাল দখল করে দিতে হবে। দ্যাট উড বি আওয়ার, মানে আপনি ওয়াসা থেকে এটি আশা করছেন। মেয়র আনিসুল হক, আপনাকে অনেক ধন্যবাদ তাকসিমে খান আপনাকেও। তবে আমরা আপনাকে আরেকটু চাইবো, আমরা পরের খবরটিতেও আপনাকে আসলে আমরা চাইবো আপনি যদি আমাদেরকে সময় দেন। আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরছি চট্টগ্রাম সিটির দুর্দশা নিয়ে আলোচনা করতে। চট্টগ্রাম সিটি দুর্দশা নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছে চাকতায় খাতুনগঞ্জ আড়ত সমিতির সাধারণ সম্পাদক এহসানুল্লাহ জাহিদি এবং নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার। আমি দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই, চট্টগ্রামের এই জলাবদ্ধতার কারণে আপনি কাকে দায়ী করেন, কে দায়ী করেন? আমরা দেখতে পাচ্ছি মেয়র সহ অন্যান্যরা ইতিহাস আর ভূগোলকে দায়ী করতেই বেশি ব্যস্ত, আপনারা কাকে দায়ী করবেন? জনাব এহসানুল্লাহ জাহিদি। ধন্যবাদ ডিভিশন টিভিকে। আমি আসলে কাউকে দায়ী করছি না, এখানে আমাদের প্রাকৃতিক সমস্যা। এটার কারণে হচ্ছে আপনারা জানেন যে চাকতাই খাল এর চট্টগ্রামের সমস্ত পানি গিয়ে পড়ে কর্ণফুলী নদীতে। কর্ণফুলী নদী ভরাট হয়ে গেছে, যেখানে কর্ণফুলী নদীর নব্যতা ছিল 180 ফুট থেকে 170 ফুট, সেই কর্ণফুলী নদী এখন 70-80 ফুট হয়েছে। তাহলে এই যে পানির গভীরতা, যে কর্ণফুলীর নব্যতা কমে গেছে, যার কারণে পানির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, যার কারণে অতি সত্বর কর্ণফুলী নদী। আপনি মনে করছেন কারণটি প্রাকৃতিক? প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আপনি কি মনে করবেন? আমাদের হাতে 20 সেকেন্ডের মতো সময় আছে, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমরা শুনতে চাই। প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আপনি কাকে দায়ী মনে করেন? আমি এটিকে প্রাকৃতিক যেমন বলতে চাচ্ছি, এবং চট্টগ্রাম নগরের যেহেতু গঠন প্রকৃতিতে একটু আলাদা, জোয়ারের পানি প্রবেশ করে জলাবদ্ধতা হয়, বৃষ্টির পানি তো হয়, কিন্তু এটি অপসারণ করার ক্ষেত্রে মূলত এখানে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক এবং মেয়রের ক্ষমতার যে বিন্যাস এবং আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতা, এই জটিলতা অতিক্রম করে এটি সমাধান করা সম্ভব না। আপনি মনে করছেন যে সে আমলাতান্ত্রিক জটিলতা করা সম্ভব? প্রকৌশলী দেলোয়ার মজুমদার, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জনাব এহসানুল্লাহ জাহিদ আপনাকে। এই ছিল আজকের এটু স্পিকার।